সংবাদ দুপুরের এই বিরতিহীন আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকবো জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। রাজধানীতে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযান, বেশি ভাড়া নেয়ায় গ্যাস চালিত কয়েকটি গাড়িকে জরিমানা। পিকে হালদারের বিপুল অবৈধ সম্পদ, ব্যাংক লেনদেন, অর্থ পাচারের প্রমাণ দুদকের হাতে, চার্জশিট অনুমোদন। বগুড়ায় বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেয় রোগীর মৃত্যুর অভিযোগ, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। দ্বিতীয় ধাপে 838টি ইউনিয়ন পরিষদে ভোটকাল, চলছে প্রস্তুতি। নির্বাচনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে জড়াচ্ছে কর্মী সমর্থকরা। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ আবুধাবিতে রাত 8টায় মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। বিআরটির অভিযানে নামার পরও রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ হয়নি। যাত্রীদের অভিযোগ, সরকার 27% বর্ধিত ভাড়া নির্ধারণ করে দিলেও 1.5 থেকে 2 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিটি বাসে যাত্রীদের সাথে হট্টগোল লেগেই আছে। এই নৈরাজ্য বন্ধে রাজধানী জুড়ে 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। সরকার নতুন বাস ভাড়া নির্ধারণের পর 3 দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়ার তালিকা টানানো হয়নি অধিকাংশ বাসে। ফলে যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। রাজধানীর প্রায় প্রতিটি বাসে এ নিয়ে বুধবার সকাল থেকে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা লেগেই আছে। 10 টাকা বাড়তি নিয়েছে, এই ধরনের 60 অনুযায়ী বাড়া নিচ্ছে না। দেখলাম যে যখন পুলিশে মোবাইল কোড করলো তখন একটা 60 নিয়ে ওই জায়গায় চলে গেল, আর কোনো জায়গায় 60 নাই। যাত্রীরা বলছেন, কোথাও অভিযানের খবর পেয়ে মাঝে মধ্যে তালিকা বের করলেও যাত্রীদের তা দেখানো হচ্ছে না। তবে বাড়তি ভাড়ার অভিযোগ মানতে নারাজ চালক হেলপাররা। 16 টাকা ও 30 টাকা নিচ্ছে। আমি চার্ট দেখতে চাইছি, আমাকে দেখায় নাই, যে এখন উনি এসে তখন দেখে। আপনারা তো এই একটা রুটে দেখতেছেন, প্রত্যেকটা রুটে এরকমই চলতেছে। ভাড়া আমাদের যা ভাড়া আমরা তো তা ভাড়াই নিচ্ছি। এদিকে ভাড়ার নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে বিআরটিএর 8টি ভ্রাম্যমাণ আদালত। সিএনজি চালিত বাসে বাড়তি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অপরাধে করছে জরিমানা, আটক করা হচ্ছে বাস। বিআরটিএর পাশাপাশি কাজ করছে ডিএমপির 2টি ভ্রাম্যমাণ আদালতও। যেসব ভাড়া বাড়ানো হয়েছে, অতিরিক্ত যে ভাড়া, তার চেয়েও অতিরিক্ত কোনো ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে কিনা। আর এছাড়া গ্যাস চালিত যে বাসগুলো আছে তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এগুলো আমরা মনিটরিং করছি। এবং যে ভাড়ার তালিকা যেটা দেওয়া হয়েছে এটা টানানো হচ্ছে কিনা এই বিষয়ে হচ্ছে একটা মনিটরিং আমরা করছি। এটা সরকার 27% ভাড়া বাড়ালেও তার থেকে অনেক বেশি ভাড়া নেওয়ার প্রমাণ মিলেছে বিআরটিএর অভিযানে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটিং সার্ভিসের নামে কোনো বাস চলবে না, 3 দিনের মধ্যে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছে সড়ক ও পরিবহন মালিক সমিতি। দুপুরে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। তিনি বলেন, চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। সিটিং সার্ভিস বন্ধে কাল থেকে পরিবহন মালিকরাও মাঠে থাকবে। এছাড়া 3 দিনের মধ্যে সিএনজি ও ডিজেল চালিত গাড়িতে স্টিকার লাগাবে পরিবহন মালিকরা। তিনি আরও বলেন, সিএনজি চালিত গাড়ি নিয়ে ভুল তথ্য দিচ্ছে কিছু মিডিয়া। ঢাকায় 6000 গাড়ির মধ্যে 19টি সিএনজি চালিত। মানুষের কথা চিন্তা করে ভাড়া তুলনামূলক কম বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আগামী 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব সম্পূর্ণ গাড়িতে কোন গাড়িগুলো সিএনজি, কোন গাড়িগুলো ডিজেল চালিত স্টিকার লাগাই দিতে। এই 3 দিনের মধ্যে স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এই ধরনের কোনো সার্ভিস যেন না থাকে, এটা বৈধ নয়। এই ব্যাপারে আজকে আমরা কঠোর নির্দেশনা দিব। ভাড়া নৈরাজ্য এবং বন্ধ এবং বিআরটিএর যে অভিযান বিভিন্ন জায়গায় চলছে, সব বিষয় নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মহাখালীতে আছেন সুমন তানভীর। সুমন, সকাল থেকে বিআরটিএর 8টি দল বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। একটু জানতে চাইবো যে বিআরটিএর এই অভিযানের ফলে সকালের তুলনায় এখন পরিস্থিতির কোনো উন্নতি হলো কিনা। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যেই ধরনের অভিযোগ যাত্রীদের কাছ থেকে পেয়েছেন, বিআরটিএ ঠিক কতটা সেই অভিযোগ তাদের সামনে এসছে বা তারা কতটা জরিমানা করতে পেরেছেন অভিযুক্তদের?
আচ্ছা, আজকের চিত্রটা যদি একটু সংক্ষেপে বলতে চাই, আপনারা জানেন যে প্রায় 3 দিন হয়ে গেল এই বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি বেশিরভাগ গাড়িতে আমরা যখন উঠেছি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ভাড়ার চার্ট দেখাতে পারেনি, অর্থাৎ বর্ধিত ভাড়ার যে চার্ট সেটিকে তারা দেখাতে পারেনি, কিন্তু তারা কিন্তু তাদের মতো করে বর্ধিত ভাড়া ঠিকই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন। এবং বেশিরভাগ যাত্রীর কাছ থেকে আমরা যে অভিযোগটি পাচ্ছি সেটি হচ্ছে বর্ধিত ভাড়া, অর্থাৎ এই যে 26.5% ভাড়ার বেশি ভাড়া কিন্তু এই যাত্রীদের কাছ থেকে তারা নিচ্ছেন। এবং যখন তারা যারা সচেতন যাত্রী আছে তারা যখন ভাড়ার চার্টটি তাদের কাছ থেকে দেখতে চাচ্ছেন, তারা কিন্তু সেই চার্ট দেখাতে অপারগতা প্রকাশ করছেন। এবং সবচেয়ে মজার বিষয় বলা যায় যে তারা বলছেন যে তাদের কাছে আমরা যখন কথা বলছিলাম তারা বলছেন যে তাদের মালিকরা তাদের কাছে আসলে চার্টটি এখন পর্যন্ত পৌঁছে দেননি কিংবা এখন পর্যন্ত তারা পাননি। কিন্তু যখন যে গাড়িগুলোকে আসলে এই ভ্রাম্যমাণ আদালত, যেটি নিউজে দেখানো হচ্ছিল যে 8টি বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, সেই আদালতের ম্যাজিস্ট্রেটরা যখন তাদের কাছে চার্টটি দেখতে চাচ্ছেন তখন কিন্তু চার্টটি ঠিকই বের হয়ে আসছে এবং সেই চার্টটি তারা তখন দেখাচ্ছেন এবং চার্টের সাথে সমন্বয় করে তারা যখন ম্যাজিস্ট্রেটরা জিজ্ঞেস করছেন যাত্রীদের যে আসলে ভাড়া বেশি নেওয়া হয়েছে কিনা, তখন কিন্তু তারা অনেক জায়গায় আসলে অসামঞ্জস্য দেখতে পাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তাদেরকে জরিমানা করা হচ্ছে। আমি এখন আছি এই যে মহাখালীর বাস স্ট্যান্ডটিতে, এখানে বিআরটি এর যে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হচ্ছে, এরা এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 35,000 টাকা কিন্তু জরিমানা করা হয়েছে 6 থেকে 7টি গাড়িকে, আমাদেরকে যেটি জানিয়েছে। এবং এদের বেশিরভাগই কিন্তু এই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আর চার্ট অনুযায়ী ভাড়া না নেওয়ার অভিযোগ। আর আরেকটি বিষয় আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ তিনি বলেছেন ঢাকা শহরে 196টি বাস যেগুলো গ্যাসে চলে, সিএনজিতে চলে। আপনারা অভিযানে নেমে সেখানে অভিযান যারা চালাচ্ছেন তারা কি দেখতে পাচ্ছেন, আসলে কতগুলো গাড়ি, এই সংখ্যাটা ঠিক আছে কিনা নাকি এর থেকে বেশি মনে হচ্ছে, এই একটি বিষয়। আরেকটি বিষয়, আসলে এগুলো চিহ্নিত করছে কিভাবে আজকে? আসলে এই প্রশ্নটি কিন্তু আমরা শুরুর দিন থেকে, অর্থাৎ যখন ধর্মঘট চলছিল তখন থেকে এই প্রশ্নটি উত্থাপিত হচ্ছিল যে সব গাড়ি কেন বন্ধ হবে না, রাজধানীতে তো যথেষ্ট সংখ্যক গাড়ি সিএনজি চালিত আছে, সেই গাড়িগুলো কোথায়। তখন কিন্তু আমরা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আমরা বুয়েটের সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটা সংক্ষেপে আমাদের জানিয়েছিল যে 20 থেকে 25% গাড়ি কিন্তু রাজধানীতে সিএনজি চালিত, অর্থাৎ যদি 6,000 গাড়ির কথা আমি ধরি, সেই 6,000 হিসাবে 2,000 থেকে 2,000 গাড়ি সিএনজি চালিত হওয়ার কথা। তো সেইখানে আজকে এই সড়ক পরিবহন মালিক সমিতি যে সংখ্যাটি আমাদের জানালো যে 196টি, সেটা কিন্তু সহজেই সুরাহা করা যায়, কারণ বিআরটি এর কাছে কিন্তু এই লিস্টটি আছে, অর্থাৎ বিআরটি এর যদি কাগজ ধরে গাড়ির লাইসেন্স ধরে টান দেয় তাহলে কিন্তু আসলে সঠিক সংখ্যাটা বের হয়ে আসবে আসলে রাজধানীতে কত সংখ্যক গাড়ি এই সিএনজি চালিত। এবং গত পরশুদিন বিআরটি এর যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কিন্তু বিআরটি এর চেয়ারম্যান বলেছেন যদি তারা গাড়িটি সিএনজি চালিত গাড়িগুলো স্টিকার যুক্ত না করে তবে তারা এই পদ্ধতি অবলম্বন করবেন, অর্থাৎ তাদের কাছে যে কাগজপত্র আছে সেই কাগজপত্র ধরে আসলে অ্যাকচুয়ালি কি পরিমাণ গাড়ি রাজধানীতে সিএনজি চালিত সেটি তারা বের করবেন। তো এখন আজকে যেহেতু সড়ক পরিবহন মালিক সমিতি একটি সংখ্যা জানিয়েছে, এখন এই সংখ্যাটি আমাদের বিআরটিএ মেনে নিবে নাকি তাদের নিজস্ব যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট ধরে আসলে সঠিক সংখ্যাটি জনগণকে জানাবে কিংবা জনগণের ভোগান্তি দূর করার জন্য তারা আসলে কার্যকরী পদক্ষেপ নেবে, সেটি এখন ভবিষ্যতে আসলে দেখা যাবে। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে বর্ধিত ভাড়া নিয়ে আমার কাছে সর্বশেষ। তানভীর, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার থেকে খানিকটা দূরে কারওয়ান বাজারে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। কিছুক্ষণ আগে সড়ক পরিবহন মালিক সমিতির যে সংবাদ সম্মেলন হলো সেখানে তিনি ছিলেন, পুরো সংবাদ সম্মেলনটি কভার করেছেন তিনি, বিস্তারিত জানবো। মাহমুদ শরীফ, সড়ক পরিবহন থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে কোনো ধরনের সিটিং সার্ভিসের নামে বা গেট লক সার্ভিসের নামে কোনো বাস থাকবে না, সব স্বাভাবিকের কাতারে নেমে আসবে। এতে করে আসলে যাত্রী সুবিধা কি পাওয়া যাবে, এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে সেই বিষয়টি একটু জানাবেন। আরেকটি বিষয়, সড়ক পরিবহন মালিক সমিতির থেকে যা দাবি করা হয়েছে রাস্তায় নেমে বাস্তবতার সাথে সেখানে মিল কতটা পাচ্ছেন? দেখুন, শুরুতে সিটিং সার্ভিসের প্রসঙ্গটা বলি। সেখানে সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে সিটিং সার্ভিস নামে কোনো বাস ঢাকায় চলবে না এবং এখানে যে সিটিং সার্ভিস লাগিয়ে যেসব বাস চলাচল করছে সেগুলি আগামী 3 দিনের মধ্যে সে বাসের গায়ে থেকে সিটিং সার্ভিস লেখাটি তুলে ফেলতে হবে এবং এই যে সিটিং সার্ভিস লেখার কারণে অতিরিক্ত ভাড়া আদায়, এটিও আসলে নিয়ন্ত্রণ করার জন্য বা দেখভাল করার জন্য আগামীকাল থেকে বিআরটি এর পাশাপাশি মালিক পরিবহন সমিতির পক্ষ থেকেও মাঠে 11টি টিম থাকবে, এটি তারা জানিয়েছে। আমরা যে বিষয়টি প্রশ্ন রেখেছিলাম যে আসলে ঢাকায় যেসব গণপরিবহন চলাচল করে তার অধিকাংশই কিন্তু সিটিং সার্ভিসের নামে লোকাল যাত্রী বহন করে থাকে এবং অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করে থাকে। সেক্ষেত্রে পরিবহন মালিক সমিতি আজকে জানিয়েছে যে আগামীকাল থেকে
ভাড়ার চার্ট দেখে মূলত ভাড়া দিতে হবে। এখানে নির্দিষ্ট গন্তব্যে যেতে যতটুকু ভাড়া ততটুকুই দিতে হবে। এর জন্য আসলে মনিটরিংয়ের বিষয়টি বারবার চলে আসে, কারণ আমরা এর আগেও বিভিন্ন সময় দেখি যখন গাড়ির বাসের ভাড়া বৃদ্ধি হয় তখন মালিক পরিবহন বা বিআরটিএ শুরুর দিকে কয়েকদিন মনিটরিং বা তদারকি করে, কিন্তু এরপরে আসলে যখন তদারকি উঠে যায় তখন কিন্তু সেই আগের মতো বাড়তি ভাড়াতেই গণপরিবহন চলাচল করে। এবং সেই প্রবণতা আমরা এবার আসলে কতটুকু দেখতে পাবো, যে কারণ মালিক সমিতি বলছে এই যে ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে এর জন্য যে ভাড়া বৃদ্ধি, এই ভাড়া বৃদ্ধি তারা মূলত বৃদ্ধি কথাটি স্বীকার করতে চান না, তারা সমন্বয় কথাটি বলতে চান। আরেকটি বিষয় প্রশ্ন ছিল যে এই যে ঢাকা শহরে যে ডিজেল চালিত আর সিএনজি চালিত বাসের সংখ্যা, এ নিয়ে আসলে তারা দাবি করছে ঢাকায় 196টি এখন বাস চলছে যেগুলি সিএনজি চালিত। এবং আজকে রমনা এলাকায় বিআরটি এর একটি অভিযান ছিল, সেখানে দেখেছি মেঘলা। আরেকটি বিষয়, সরকার ভাড়া নির্ধারণ করে দিল, আজ 3 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত সেই নির্ধারিত ভাড়ার তালিকা কেন বাসগুলোতে আসলে টানানো হয়নি, এই উত্তরে তারা কিছু বলেছেন এই প্রশ্নে? দেখুন, এক্ষেত্রে তারা বলছে যে সবাইকে নাকি তারা জানিয়ে দিয়েছে, সব 120টা বাস কোম্পানি মালিক আছে এখানে ঢাকা সিটিতে, তাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে এবং তারা এটি আসলে তদারকির জন্য 11টি কমিটি গঠন করেছে, যেটি আগামীকাল থেকে তারা মাঠে থাকবে। আর আজকে যে সব জায়গায় অভিযান হয়েছে সেখানে ভাড়ার চার্ট যখন চেয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত, তখন কিন্তু তারা চার্ট বের করেছে, কিন্তু যাত্রীরা যখন এই ভাড়ার চার্ট দেখতে চাচ্ছে তখন কিন্তু দিচ্ছে না। এই বিষয়টি মূলত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বা বিআরটি এর যে নজরদারি এটির উপর নির্ভর করছে। এখন মালিক সমিতি কিন্তু বরাবরই দাবি করছে যে প্রত্যেকটি বাসে এরই মধ্যে অধিকাংশ বাসে ভাড়ার চার্ট দেওয়া হয়েছে বা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু উল্টো। হাতে গোনা 2-1টি বাস ছাড়া অধিকাংশ বাসই কিন্তু এখন পর্যন্ত ভাড়ার কোনো তালিকা ঝুলিয়ে দেওয়া হয়নি বা ভাড়ার তালিকা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ঠিকই বলছিলেন। আর এই কারণেই সকাল থেকে প্রায় প্রতিটা বাসে হট্টগোল লেগেই আছে, সেই খবর আমরা সকাল থেকে দেখাচ্ছি। ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে দুই দেশের নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ফ্রান্স বাংলাদেশকে 20 লাখ ডোজ করোনা টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছেন। ইউনেস্কোর 75তম বার্ষিকীতে যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডন থেকে প্যারিস পৌঁছান শেখ হাসিনা। সেখানে তিনি সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির পুরস্কার বিতরণ করবেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে প্যালেস অব রেসিডেন্সের সামনে সমবেত হলে প্রবাসীদের দেয়া এক বিদায় সংবর্ধনায় ভার্চুয়ালি এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বিএনপি প্রসঙ্গে বলেন, দলটির নেতাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই, তারা জাতির কল্যাণের কথা চিন্তা করে না। দেশের সম্পদ লুট করে প্রবাসে বসে তাদের নেতা বিলাসী জীবন উপভোগ করছে। খালেদা জিয়ার 2 ছেলের দুর্নীতি এফবিআইয়ের তদন্তে ধরা পড়েছে। এর মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফিরিয়ে আনা হয়েছে। 75-এর পর দেশে 19 বার কূপ হয়েছে। জিয়াউর রহমানের সময় অনেক সেনাকে হত্যা করা হয়েছে। 7 নভেম্বর সামরিক বাহিনীর সদস্য হত্যা দিবস বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। এবং বাংলাদেশ থেকে পাচারকৃত কিছু টাকা আমরা ফেরত আনতেও সক্ষম হয়েছি। এবারে টি-20 বিশ্বকাপের খবর।
টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ধারাবাহিকতা রেখে অদম্য ইংলিশদের হারাতে মরিয়া উইলিয়ামসন। অন্যদিকে আবারও কিউইদের হতাশ করতে চান মর্গ্যান। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। 2 বছর আগের সেই ফাইনালের কথা ক্রিকেট ভক্তরা ভোলেনি, কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভাগ্য সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। উইলিয়ামসন গাপটিলদের কান্নার বিপরীতে বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইংল্যান্ড। 2016 টি-20 বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছে তাদের কাছে। সেই আক্ষেপ কিছুটা কমেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে। টি-20তেও দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে নিউজিল্যান্ড। তার ফলস্বরূপ তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে সেমিতে। অভেদ্য দুর্গ হয়ে ওঠা ইংল্যান্ডকে কি এবার হারাতে পারবে? কাজটা কতটা কঠিন জানা আছে উইলিয়ামসনের। বোল্ড সাউদিদের ফর্ম তো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে, তবে আবুধাবির উইকেটে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। ওদের দলে অনেক ম্যাচ উইনার আছে, বলতে পারেন সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইংল্যান্ডের সাথে গত কয়েক বছর অনেক বিগ ম্যাচ খেলেছি। আমাদের ইতিবাচক দিক হচ্ছে সবাই উন্নতি করতে চায়। এবার অবশ্যই আমরা আশাবাদী। 2010-এ শিরোপা জেতার পর গেলবার খেলেছে ফাইনালে। বড় ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে জেসন রয়ের ছিটকে যাওয়া। তবে লম্বা ব্যাটিং লাইন আপ আর অলরাউন্ড অপশন নির্ভর রাখছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে রয়ের শূন্যতা পূরণ হবার নয়। তবে আমরা জানি আমরা কতটা ধারাবাহিক, স্কিলের দিক দিয়ে কতটা শক্তিশালী। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। দুই দল টি-20তে মুখোমুখি হয়েছে 21 বার, যার মধ্যে 13 জয় ইংল্যান্ডের আর 7 বার জিতেছে নিউজিল্যান্ড। সবশেষ 5 মুখোমুখিতে লড়াইটা সমানে সমান। একটা ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, সেখানেও জয় ইংল্যান্ডের। লর্ডসে সেই লড়াই ফিরে আসছে আবুধাবিতে। ম্যাচের আগে কথার লড়াইয়ে উইলিয়ামসন ও মর্গ্যান একে অপরকে সমীহ করলেও মাঠে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিতভাবেই। আর তাতে আভাস পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের। আর সেই লড়াইয়ে জয়ী হবে কে, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড, দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। পিকে হালদারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে লেনদেন, কানাডায় অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় চার্জশিট চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই বিচারিক আদালতে এই চার্জশিট পেশ করবে দুদক। চার্জশিটে পিকে হালদারের 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 6080 কোটি টাকা লেনদেন, $1,17,00,000 কানাডায় পাচারের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে 14 জনকে। 2016-17 সালে আর্থিক খাতে গুঞ্জন চলছিল পিকে হালদার অর্থচক্র বিশাল অঙ্কের টাকা লোপাট করেছে। 2019 সালে দুদক এ নিয়ে অনুসন্ধান শুরু করে। প্রথম অবস্থায় 2000 কোটি টাকা লোপাটের তথ্য পায় তারা। বিপুল পরিমাণ টাকা লোপাট এবং বিদেশে পাচারের অভিযোগ নিয়ে বর্তমানে কানাডায় পালিয়ে আছেন আলোচিত প্রশান্ত কুমার হালদার। 2019 সালের 23 অক্টোবর পিকে হালদার বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে যান। ওনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে 426 কোটি টাকা তার অবৈধ অংশ। এছাড়া তাদের যে 178টা হিসাবের যে লেনদেন হয়েছে, সেই লেনদেনে 6080 কোটি টাকার অবৈধ লেনদেন জড়িত আছে এর সাথে। পরে যদি কোনো অবৈধ সম্পদ পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট হতে পারে, অথবা ভিন্ন মামলা হলে ভিন্ন মামলা হতে পারে, ভিন্ন ফ্যাক্ট হলে ভিন্ন ফ্যাক্টে ভিন্ন মামলা হবে। এখানে তো আরও 15টা মামলা আছে এবং আরও 7টা মামলা প্রক্রিয়াধীন আছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরও যা থাকছে। নূর হোসেন দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। এখনো গণতন্ত্রের সংগ্রাম করছে আওয়ামী লীগ, বললেন কাদের। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বকশিশ কম পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোগীর স্বজনদের অভিযোগ, মাথায় গুরুতর জখম নিয়ে মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 8ম শ্রেণীর ছাত্র বিকাশকে। গাইবান্ধার সাঘাটা থেকে আসা ওই রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য কর্মচারীকে 200 টাকা
দেয়া হয়। 150 টাকা দেওয়ার পর অক্সিজেন লাগালেও বাকি টাকা না পাওয়ায় কিছুক্ষণ পর তার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর অল্প সময়ের মধ্যেই বিকাশের মৃত্যু হয়। এত জরুরি অক্সিজেন কেন দেয়, আমি তো নিয়ে এসে দিলাম, বললাম দিয়েছেন আমার একটা উপকার হয়েছে, এই কথা 150 টাকা ওনার হাতত দিচ্ছে, দেওয়ার পরই উনি অক্সিজেন খুঁজছে, কল অক্সিজেন এখান থেকে ব্যবস্থা করে আমরা না গান, আমি অক্সিজেন নিয়ে চলে গেলাম, বললাম আপনাদের টেকা নিলেন, এই অক্সিজেন খোলার সাথে চল আমার নাই বা। মাঝে মধ্যে আমরা কিছু দৈনিক মজুরি আমরা পরিচ্ছন্নতা কমিটির কাজে লাগে, সেরকম সে মাঝে মাঝে কাজ করে। এরকম একজন কর্মী যার নাম আসাদুজ্জামান ধলু, তার বিরুদ্ধে আসলে অভিযোগটা উঠেছে। তদন্ত আলোকে দোষী ব্যক্তির এগেনস্টে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, একজন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য টাকা দাবি করা হয়েছে, এটাই তো অনৈতিক। তার মধ্যে 50 টাকা কম দেওয়ার কারণে অক্সিজেন খুলে দেওয়া হয়েছে এবং যার ফলে এই অমানবিক মৃত্যু। এরকম একটি ঘটনা কিভাবে ঘটলো এবং যারা এই টাকা দাবি করেছেন বা নিয়েছেন তারা তো চিহ্নিত? হ্যাঁ, ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার যিনি প্রধান অভিযুক্ত তাকে শনাক্ত করেছে এবং শনাক্ত হবার আগেই সে এলাকা ছেড়ে চলে গেছে বলে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। আর এই ঘটনার পেছনে যেটি আমরা প্রাথমিক অনুসন্ধানে পেয়েছি সেটি রাতের ব্যাপার ছিল। রাতে তাদেরকে নিয়ে আসা হয়, বিশেষ করে এই বিকাশ এবং তার স্বজনরা রাত্রিতে আসে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মূলত চিকিৎসা নেওয়ার জন্য। তার মাথায় গুরুতর জখম থাকে, শ্বাসকষ্ট হচ্ছিল, যেটি পরে বেশ জটিল আকার ধারণ করায় তাৎক্ষণিকভাবে তাকে অক্সিজেনের দিতে হয়েছিল। কিন্তু সেই অক্সিজেন দেবার আগে তার বাবার সাথে বেশ দর কষাকষি হয়ে অনৈতিকভাবে 200 টাকা নেবার জন্য, অভাবে এই পরিবারটি প্রায় নিশ্চয়ই ছিল, তারা কোনোভাবে 200 টাকার জায়গায় 150 টাকাই হাতে তুলে দিয়েছিল এই কর্মচারীর, হাসপাতালে যে কর্মচারীটির বিরুদ্ধে অভিযোগ এসছে তার হাতে। কিন্তু 50 টাকার জন্য কয়েক মিনিটের মধ্যেই মুখ থেকে অক্সিজেনের সরবরাহটি সরিয়ে নেয় এই কর্মচারী। তারপরে সে তার অক্সিজেনের সিলিন্ডারটাও সেখান থেকে নিয়ে যায়, যে কারণে আর পরে একে রক্ষা করা সম্ভব হয়নি। অনেক সময় যেটি হয় যে তাৎক্ষণিকভাবে চেষ্টা করলে রোগীকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু অক্সিজেনটা সিলিন্ডার সরিয়ে ফেলার কারণে তাকে আর অক্সিজেন দেওয়ারই সুযোগ পায়নি যারা চিকিৎসক ছিলেন বা নার্সরা ছিলেন। আর এখন এই ঘটনার জন্য মামলার প্রস্তুতি চলছে, যদিও পরিবারের কেউ এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করার কোনো রকম ইঙ্গিত দেয়নি বা রাজি হয়নি, কিন্তু জেলা পুলিশ এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়েছে। বিকাশের মর্গে রয়েছে, বিকাশের ময়নাতদন্তের কাজ চলছে, ময়নাতদন্ত শেষ হলে পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলার যে বিষয়গুলো সেটিকে চূড়ান্ত করবে। হাসপাতাল কর্তৃপক্ষও এক্ষেত্রে বাদী হতে পারেন, আর যদি কেউই বাদী না হন তাহলে সদর থানা পুলিশই বাদী হবে, এমনটাই আমাকে জানিয়েছে জেলা পুলিশের একজন কর্মকর্তা। সব মিলিয়ে এ ধরনের দুঃখজনক ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষকে যেমন নাড়া দিয়েছে, সবার মনেই একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে সরকারি একটি হাসপাতালে অক্সিজেন নেবার জন্য কেন টাকা দিতে হবে। শুধু তাই নয়, এই হাসপাতালে প্রায় সর্বস্তরেই একটি চক্র, তারা সবসময় সক্রিয় থাকে, রোগী ভর্তি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই চক্রটি সক্রিয় থাকে। এমনকি এই হাসপাতাল থেকে কোনো লাশ বের করতে হলেও টাকা দিতে হয়, 3 থেকে 10 হাজার টাকা পর্যন্ত লাশের লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগ উঠেছে, তার প্রমাণও রয়েছে। আগামীকাল দ্বিতীয় ধাপে 838টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ইভিএমে ভোট হবে 26টি ইউনিয়ন পরিষদে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন এর মধ্যে 81 জন। সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছে 203 জন আর সংরক্ষিত সদস্য 73 জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 3310 জন আর সাধারণ সদস্য পদে 28747 জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় নির্বাচনের দিন ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোটরবাইক চলাচল বন্ধ থাকবে 12 নভেম্বর মধ্যরাত পর্যন্ত। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের ডিএসবি, আমাদের গোয়েন্দা টিমগুলো প্রত্যেকটা জায়গায় কাজ করতেছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রত্যেকটা কার্যক্রমে আমরা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা কোনোভাবে যেন অবনতি না হয়, প্রত্যেকে যেন সমান সুযোগ পায়।
রাত পার হলেই ইউপি নির্বাচন, সেই খবরের এই মুহূর্তের কি পরিস্থিতি, নির্বাচনের পূর্ব পরিস্থিতি, সেসব নিয়ে লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। আব্বাস, এবারের এই দ্বিতীয় ধাপের নির্বাচনের আগেই কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় প্রাণঘাতীর ঘটনা আমরা শুনতে পেয়েছি এবং এই নিয়ে নির্বাচন কমিশন উদ্বেগ জানিয়েছে। কালকের নির্বাচনের আগের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো জানবই, একই সাথে এই মুহূর্তের যেই নির্বাচনী ভোট কেন্দ্রগুলোর যে প্রস্তুতি, আগাম যে সরঞ্জামাদি পাঠানো, সেগুলো কোন পর্যায়ে আছে? আসলে আগামীকাল লক্ষ্মীপুর যে রামগতি এবং কমলনগর 6টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে লক্ষ্মীপুর যে রামগতির চরগাজী আর কমলনগরের সরমাটিন, সরকাদিরা এবং সর লরেন্স। এর মধ্যে সর লরেন্স যে ইউনিয়ন রয়েছে, ইউনিয়নে ইতিমধ্যে চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এর বাইরে কিন্তু সদস্য আর অন্যান্য যে 3টি ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু চেয়ারম্যান পদে কিন্তু ভোট হচ্ছে। এখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন 11 জন। তো আসলে কিন্তু আগামীকাল যে নির্বাচন, এই নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন বা জেলা আইন শৃঙ্খলা বাহিনী, আনসার ব্যাটালিয়ন যারা রয়েছেন সবার পক্ষ থেকে কিন্তু ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে ধরনের ব্যবস্থা নিয়ে তারা কিন্তু আগামীকালকে নির্বাচন সেটি কিন্তু তারা প্রস্তুত করেছেন এবং সম্পূর্ণ করেছেন। এর বাইরেও কিন্তু এই আমি এখন যেখানে আছি এটি কমলনগর উপজেলা পরিষদ, এখান থেকে ইতিমধ্যে যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো ইতিমধ্যে পাঠানো শুরু হয়েছে। এর বাইরে কিন্তু আগামীকাল সকালে যে ব্যালট পেপার সকালে যাবে, এর মধ্যে আর অন্যান্য যে নির্বাচনী সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু পাঠানো কার্যক্রম শুরু করেছে। তো আমি এখানে কথা বলেছি এখানকার ইউএনও যিনি রয়েছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে তিনি বলছেন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, বিজিবি এবং র্যাব টহল অব্যাহত রাখবে। কিন্তু এর বাইরেও কিন্তু আমি পুলিশ সুপার ডক্টর এইচ.এম. কামরুজ্জামান এবং যে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আখন্দের সাথে কথা বলেছি। তারা বলছেন আগামীকাল তারা নিজেরাই কিন্তু এই কমলনগরে তারা কিন্তু অবস্থান নেবেন যেটা শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠান করার জন্য। তা আসলে সবকিছু মিলে আগামীকালকার নির্বাচন যেন শান্তিপূর্ণ অবাধ করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী। ইউপি নির্বাচনের পূর্ব প্রস্তুতি। আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। বেশিরভাগ ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতারা। এতে প্রায়ই মুখোমুখি অবস্থান নিয়ে সংঘাতে জড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। ঘটছে হত্যার মতো ঘটনাও। পাবনার সুজানগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তোয়েব আলী শেখের বাড়িতে এভাবেই হামলা চালান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহিন চৌধুরীর সমর্থকরা। আহত হন 7 জন। মেহেরপুরে ইউপি নির্বাচন জমে উঠলেও 9টি ইউনিয়নের প্রতিটিতেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অভিযোগ রয়েছে প্রার্থীদের মধ্যে একে অন্যের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের। উনি প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন চান, যখন পান না তখন বিদ্রোহী নির্বাচন করেন। নৌকার প্রার্থী আছে, তারা কয়েকজন উশৃঙ্খলার চেষ্টা করছে এবং বাধাবিঘ্ন করার চেষ্টা করছে। নোয়াখালীর বেগমগঞ্জের 14টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অস্ত্রসহ তারা এখানে মিছিল করে, আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ভূমিকা লক্ষণীয় নয়। সে সরকারি দলের সদস্য, সে সন্ত্রাস এবং ব্যালট পেপার চিনিতে নিয়ে করে সে চেয়ারম্যান নির্বাচিত হতে চায়। প্রার্থী সমর্থকদের মারমুখী আচরণের মাঝেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। আমাদেরকে আতঙ্ক করতেছে, আমরা বলতেছি সুস্থ ভোট হোক, রাস্তাঘাটে যেন কোনো সমস্যা না হয়। আচরণ বিধি নিয়ন্ত্রণের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আশা করছি আমরা বেগমগঞ্জবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। প্রার্থিতা নিয়ে এরই মধ্যে মাগুরার জগদল ইউনিয়নে 4টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে আগামীতে যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দাবি পুলিশের। লেভেল প্লেইং ফিল্ডের গ্রাউন্ডের জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেন সবাই যেন শান্তিপূর্ণভাবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন যেন হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া নওগাঁ, মাদারীপুর, বাগেরহাট, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ও পিরোজপুরে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে রয়েছে চরম দ্বন্দ্ব। প্রায়ই ঘটছে হামলার ঘটনা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহিংসতা দমনে নির্বাচন কমিশন জোরালো ভূমিকা নিতে পারেনি বলেই মন্তব্য নির্বাচন বিশেষজ্ঞদের।
শুরু থেকেই ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করে আসছিল নির্বাচন কমিশন। তবে কমিশনের এই আশা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ইসির কয়েক দফা বৈঠক করার পরও সহিংসতায় মৃত্যু থামানো যায়নি। নির্বাচনের 3 দিন আগে মেহেরপুরে ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় 2 ভাই নিহত হয়েছে। 11 নভেম্বর দ্বিতীয় দফা নির্বাচনের আগে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 25 জন মারা গেছেন। তাই প্রশ্ন উঠেছে, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও কেন সহিংসতার ঘটনা ঘটছে? নির্বাচন কমিশন মনে করছে সহিংসতার জন্য দায়ী প্রার্থীরা। এটি ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি কিংবা জেলার যে জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা রিটার্নিং অফিসার, এটি কারোই দায় নয়। বিষয়টি হলো এই দায়টি আমি দিতে চাই যারা প্রার্থী এবং প্রার্থীর যে ফলোয়ার্স, তাদেরকে আমি এই দায়টি দিতে চাই। কমিশনের এ দাবি খারিজ করে দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সহিংসতা ঠেকাতে ইসির বড় ভূমিকা রয়েছে, তাই কমিশনও দায় এড়াতে পারে না। দায় এককভাবে কাউকে দেখা দায় সবাইকে নিতে হবে এবং দায় যারা প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করে তাদেরও দায়িত্ব অনেক, তাদেরও সহনশীলতা থাকতে হবে। যে দলীয় ভিত্তিক মনোনয়ন দিচ্ছে, এখন ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়াই মানে নির্বাচিত হয়ে যাওয়া। তো এই জন্যেই এই সহিংসতা, এটা হলো রোগের কারণ। আর নির্বাচন কমিশন যখন বলছে যে তাদের দায় নাই, তো তাহলে তো তাদের থাকার দরকার আছে কিনা? ইউপি নির্বাচনে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনকে আরও জোরালো ভূমিকা নিতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের ভূমিকা আরো জোরালো হওয়া উচিত ছিল, আরো শক্তভাবে হওয়া উচিত ছিল এবং নির্বাচন কমিশন থেকে যেসব বক্তব্য দেয় ওরা নরম সুরে চলবে না, শক্তভাবে নিতে হবে। প্রথম দফা ইউপি নির্বাচনে ভোটের দিন ছাড়া তেমন সহিংসতা না হলেও দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল কাদের সুজার সমর্থকদের হামলায় 8 কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আজহারুল হক তুহিন। এর মধ্যে বেলায়েত হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাত 9:15টার দিকে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন নৌকার প্রার্থী তুহিনের কর্মীরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী সুজার লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় 2 ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানকে প্রধান আসামি করে 66 জনের নামে মামলা করেন নিহতদের ভাই মোহাম্মদ বেল্টু। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকেই। সোমবার সকালে কাথুলি ইউনিয়নের 7 নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় টুটুলের সমর্থক 2 ভাই শাহাদুল ও জাহারুলকে কুপিয়ে হত্যা করে আতিয়ার ও তার সমর্থকরা। জেল আপিল নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার আবেদন নাকচ হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চুয়াডাঙ্গার 2 আসামির নিয়মিত আপিল অকার্যকর ঘোষণা করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এ সময় আদালত এ বিষয়ে গাইডলাইন দেয়া হবে বলে জানান। মামলার জেল আপিল শুনানির সময়ে নিয়মিত আপিল শুনানি না করায় নিজেদের ভুলের কারণে আদালতের কাছে ক্ষমা চান আসামি পক্ষের আইনজীবী। এ সময় প্রধান বিচারপতি বলেন, মৃত্যুদণ্ডের মামলা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেই রায় দেয়া হয়। এ বিষয়ে আদালতের ওপর দোষ দেওয়ার চেষ্টা দুর্ভাগ্যজনক। সম্প্রতি চুয়াডাঙ্গায় হত্যা মামলায় আপিল নিষ্পত্তির আগেই 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। আজ শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান যুবলীগ কর্মী নূর হোসেন। দিবসটি উপলক্ষে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে।
শহীদ নূর হোসেন দিবসে বুধবার ভোর থেকেই নগরীর জিপিও মোড়ে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সফল হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। এ সময় শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা বলেন, দেশের জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলে তার আত্মত্যাগ সার্থক হবে। জনগণের কাছে আমার আবেদন, ছেলে দেশের জন্য জান দিছে, গণতন্ত্রের জন্য জান দিছে, দেশটা যেন সুন্দর থাকে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে গণতন্ত্র আসবে, গণতন্ত্র পুরোপুরি আসবে। দেশে গণতন্ত্র যেভাবে দেশ চালানোর কথা আছে সেইভাবে চলবে। পরে বিএনপি সহ অন্য দলের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি কন্টেইনার ডিপোর 5টি খাতে গড়ে 23% হারে সেবা মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের দাম বাড়ার খরচ সমন্বয় করতে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী ডিপো ও বন্দরের মধ্যে কন্টেইনার পরিবহন, রপ্তানি পণ্য কন্টেইনারে বোঝাই, আমদানি পণ্য কন্টেইনার থেকে খালাস, কন্টেইনার ওঠানো নামানো ও ওজন মাপার মাশুল বাড়ানো হয়েছে। এর মধ্যে 20 ফুট লম্বা কন্টেইনার পরিবহনের মাশুল 265 টাকা বাড়িয়ে এখন 1415 টাকা নির্ধারণ করা হয়েছে। একই রকমের আমদানি কন্টেইনার থেকে পণ্য খালাসের মাশুল 7930 থেকে বাড়িয়ে 9754 টাকা নির্ধারণ করা হয়েছে। করোনা সংকট থেকে অর্থনীতি পুনরুদ্ধারের সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এতে করে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সহ অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা সংস্থাটির। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে বিপিসির 1 লাফে লিটারে 15 টাকা দাম বৃদ্ধির পদ্ধতিকে অবৈজ্ঞানিক বলে মনে করে সিপিডি। অনলাইন সংবাদ সম্মেলনে বিপিসির সুশাসন ও দক্ষতার অভাব এবং দুর্নীতির সমালোচনা করে সংস্থাটি। অবিলম্বে দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের সুপারিশ করে গবেষকরা বলেন, জ্বালানি তেলের উপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার ও বিকল্প উপায়ে লোকসান মোকাবিলা করা যেত। জ্বালানি তেলের দাম বৃদ্ধি কতটুকু কারণে এই ইম্পোর্ট ডিউটি এবং ভ্যাটটি যদি প্রত্যাহার এই বছরই সরকারের রাজস্ব থেকে ইম্পোর্ট ডিউটি এবং ভ্যাট এখান থেকে বিপিসি থেকে সরকার বাড়তি আয় করবেন ৭,৮৩৮ কোটি টাকা। সুতরাং এটি দিয়েও কিন্তু সরকার অ্যাডজাস্ট করতে পারতেন। এমনকি নিদেন পক্ষে যদি সরকার অভ্যন্তরীণ রাজস্বে হাত নাও দিতে চান, তাহলে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে সরকার ঋণের মাধ্যমেও কিন্তু এই বাড়তি ব্যয়টি মেটাতে পারতেন। মারা গেছে ৭,৬২৭ জন, শনাক্ত হয়েছে 4,58,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে 50,79,000 মানুষ। আক্রান্ত ছাড়িয়েছে 25,15 লাখ। ইউরোপে উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় টিকার উপর বিশেষ নজর দিচ্ছে বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাজ্য সরকার 2022 সালের এপ্রিলের মধ্যে দেশটির সব স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা নেয়ার নির্দেশ দিয়েছে। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে 33,117 জনের ও মৃত্যু হয়েছে 262 জনের। যুক্তরাজ্যে এক সপ্তাহে 15% সংক্রমণ কমলেও 3 ভাগ বেড়েছে প্রাণহানি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটি 65 বছরের বেশি বয়সী 2 ডোজ টিকা পাওয়া নাগরিকদের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 12,476 জন এবং মৃত্যু হয়েছে 58 জনের। এক সপ্তাহে সেখানে সংক্রমণের হার বেড়েছে 66 ভাগ ও প্রাণহানি বেড়েছে 25%। রাশিয়ায় কড়াকড়ি থাকা সত্ত্বেও কমছে না প্রাণহানি। একদিনে দেশটিতে মারা গেছে 1200 জন। মহামারী শুরুর পর এটি সর্বোচ্চ মৃত্যু দেশটিতে। শনাক্ত হয়েছে 39,000। রাশিয়ায় এখন পর্যন্ত টিকা গ্রহণের হার 40%-এরও কম।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রকের কাছে 6 থেকে 11 বছর বয়সীদের মধ্যে মডার্নার টিকা দেওয়ার আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বে একদিনে করোনায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 1339 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 72,000 রোগী। এদিকে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে 18 বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি চেয়েছে ফাইজার। ভ্রমণ ও জমায়েতের নিষেধাজ্ঞা শিথিল করায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়তে পারে, এই আশঙ্কায় বুস্টার ডোজে অনুমতি চেয়েছে ফাইজার। 24 ঘন্টায় ব্রাজিলের সাও পাওলোতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। 2020 সালের মার্চের পর সাও পাওলোতে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হয়নি। এদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া জানিয়েছেন, তাদের তৈরি কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের 96টি দেশ। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও বাস্তবে এটি অনেক বৃদ্ধি পাচ্ছে বলে নতুন এক গবেষণায় তথ্য এসেছে। বৈশ্বিক উষ্ণতা 2.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে গবেষণায় আশঙ্কা জানানো হয়। গবেষণাকারী প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার বলছে, চলমান জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দেয়া প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নে চরম অনীহা রয়েছে। তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস বাড়লে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বর্তমানের চেয়েও অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা গবেষকদের। এর আগে 2030 সাল নাগাদ বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হন বিশ্বের শতাধিক দেশের নেতারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা জানান দিচ্ছে যে প্যারিস চুক্তির মতো এবারও লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বিশ্ব নেতারা। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির 2 নেতাকে 75 ও 90 বছর করে কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার। মঙ্গলবার এই রায় ঘোষণা করে জান্তা সরকারের আদালত। কাইন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নানখিন হথওয়ে মিন্টোকে 5টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে মোট 75 বছরের সাজা দেয় আদালত। তিনি এনএলডি নির্বাহী কমিটির সদস্য এবং সুচির ঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে পরিচিত। এছাড়া কাইন রাজ্যের পরিকল্পনা মন্ত্রী থান নাইং 6টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এজন্য তাকে 90 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম কোনো নেতাকে এত কঠোর সাজা দেয়া হলো। এদিকে মিয়ানমারে 5 মাসের বেশি সময় ধরে কারাবন্দী মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের বিরুদ্ধে আরও 2টি অভিযোগ এনেছে জান্তা সরকার। এদিকে আগামী মাসে অং সান সুচির বিরুদ্ধে করা একটি মামলার রায় হতে পারে। বিয়ে করলেন সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বার্মিংহামে নিজ বাড়িতে অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেন তিনি। তার বর আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। এবছরই জুলাই মাসে ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেয়া সাক্ষাৎকারে মালালা ইউসুফজাই বলেছিলেন, মানুষ কেন বিয়ে করে তার কারণ খুঁজে পান না তিনি। কারো সাথে জীবন কাটাতে হলে কেন কাগজে সই করতে হবে এমন প্রশ্ন তুলে সমালোচনার মুখেও পড়েন মালালা। এর 3 মাসের মাথায় এলো মালালার বিয়ের খবর। তার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। 2020 সালের মে মাসে এই পদে যোগ দেন তিনি। বরের সাথে বিয়ের সময়কার 2টি ছবিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন মালালা। জানিয়েছেন, আসার এবং তার সারা জীবনের জন্য জুটি বাঁধার কথা। বৈবাহিক জীবনের জন্য দোয়াও চেয়েছেন সবার কাছে। তালেবানের হুমকির পরও ছোটবেলা থেকেই নারী শিক্ষার পক্ষে কাজ করছিলেন মালালা ইউসুফজাই। 2012 সালে মালালার মাথায় গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান। যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন তিনি। এরপরও নারী শিক্ষা নিয়ে কাজ অব্যাহত রাখেন মালালা। 2014 সালে মাত্র 17 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন মালালা। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন মালালা ইউসুফজাই। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 21 বছর পূর্ণ হলো আজ। 2000 সালের এই দিনে ভারতের বিপক্ষে টেস্ট আঙ্গিনায় অভিষেক হয় টাইগারদের। সেই বছর 26 জুন 10ম দল হিসাবে
টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে নাইমুর রহমান দুর্জয় দলকে নেতৃত্ব দেন। এখন পর্যন্ত 124টি টেস্ট খেলেছে টাইগাররা, যেখানে জয় মাত্র 15টিতে, ড্র করেছে 17 ম্যাচে, হেরেছে 92টিতে। এই রেকর্ডই বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে অবস্থান মজবুত করতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত অর্জনের মধ্যে মুশফিকুর রহিমের 3টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এছাড়াও তামিম ইকবাল ও সাকিব আল হাসান পেয়েছেন 1টি করে ডাবল সেঞ্চুরি। লা লিগায় নিজেদের অবস্থান ফিরে পেতে বার্সেলোনার ডাগআউটে এখন ঘরের ছেলে জাভি হার্নান্দেজ দায়িত্ব নিয়ে চালু করেছেন বিভিন্ন নিয়মকানুন। সাফল্য পেতে অনুসরণ করছেন সাবেক কোচ পেপ গার্দিওলাকে। অন্যদিকে ইপিএলে হারানো ঐতিহ্য ফিরে পেতে বোর্নমাউথের ম্যানেজার এখন এডি হাউয়ের কাঁধে দায়িত্ব দিয়েছেন নিউক্যাসল ইউনাইটেড। ফুটবলার জীবনে জাভি হার্নান্দেজ অনেকটা সময় কাটিয়েছেন এই ড্রেসিং রুমে। বার্সেলোনার সুদিন ফেরাতে আবারও কোচ হিসেবে ন্যু ক্যাম্পে আগমন। পুরনো সতীর্থ ও তরুণদের নিয়েই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের। ইনজুরি ও আন্তর্জাতিক বিরতির কারণে এদিকে সৌদি যুবরাজের কনসোর্টিয়ামের অধীনে যাওয়ার পরও ভাগ্য বদলায়নি নিউক্যাসলের। ইপিএলে রেলিগেশনের হুমকিতে থাকা দলটিকে নিয়ে হতাশ সমর্থকরাও। উনাই এমেরি কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর বোর্নমাউথের ম্যানেজার এডি হাউইকে নিয়োগ দিয়েছে ইপিএল এর ক্লাবটি। ইংলিশ ফুটবলারের কাঁধে দায়িত্ব 2024 সাল পর্যন্ত। ম্যাকপাইদের ইপিএল এর শীর্ষে দেখতে নতুন মৌসুমে দল গোছানোর পরিকল্পনা নিউক্যাসলের। অন্যদিকে টটেনহ্যামে অ্যান্তোনিও কন্তের শুরুটা হয়েছে ভালোভাবে। লিগে কঠিন লড়াইয়ে এভারটনের সাথে ড্র করলেও ইউরোপা লিগে এসেছে জয়। ধারাবাহিক পারফরম্যান্স থেকে সফল হওয়ার লক্ষ্য ইন্টার মিলানের শিরোপাজয়ী কোচের। রোকসানা ফ্রোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকে বিরতিহীন সংবাদ দুপুরের সবার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।